মিস্টার সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সবাই ভালো আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। তোমাদের সাথে 2 সপ্তাহ পরে আবার ক্লাস পেলাম। অনেকদিন একটা গ্যাপ হয়ে গিয়েছে ছুটির কারণে। তোমরা নিশ্চয়ই ছুটি উপভোগ করেছো, তাই না? এখন আনন্দ তো শেষ, আবার পড়ার টাইম শুরু। 2 সপ্তাহ ব্যবধানে তোমাদের মনে আছে না ভুলে গিয়েছে যে গত ক্লাসে কি পড়িয়েছিলাম? একজন বলো তো। মনে নেই? স্বাধীনতার শব্দটি কিভাবে আমাদের আচ্ছা, ঠিক আছে। তার মানে তোমাদের খেয়াল আছে যে স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হবে। এই কবিতাটি আমরা শেষ করেছিলাম। আজকে আমরা আরেকটা কবিতা পড়লে সম্ভবত তোমাদের কবিতা যেগুলো নতুন ছিল একেবারে ধরা হয়নি ওই অধ্যায়গুলো শেষ আসসালামু হবে। আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওই অধ্যায়গুলো শেষ হবে যদি আজকে কবিতাটা পড়াই। মানে আমাকে একজন যে ছবি পাঠিয়েছে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমাকে একজন ছবি পাঠিয়েছিলে না যে কোনটা কোনটা বাকি আছে, তো তার মধ্যে এই কবিতাটাই লাস্ট বাকি আছে। মিস আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমরা তাহলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা তাহলে পড়ায় চলে যেতে পারি, কারণ তোমাদের ক্লাসে তো একটু কম জয়েন করে, 15 জন মানে মোটামুটি জয়েন করেছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ স্ক্রিনে এসেছে? জি মিস। আমরা আজকে পড়ব কবি কামাল চৌধুরী রচিত সাহসী জননী বাংলা এই কবিতাটি। কামাল চৌধুরী আধুনিক বাঙালি কবি, যাকে আমরা একটু, আমার মনে হয় যে তোমরা হয়তো তার কবিতা আগে কখনো পড়োনি। পড়েছো কেউ? পড়েছো কেউ আছো যে কামাল চৌধুরীর কবিতা পড়েছো? পড়োনি? নাম শুনেছো কেউ এর আগে কামাল চৌধুরী? শুনোনি? মানে তার কবিতাগুলো হচ্ছে একটু আধুনিক বাংলা কবিতা। আমরা সচরাচর যাদেরকে চিনি, রবীন্দ্রনাথ, নজরুল, জসীমউদ্দিন, তারা অনেক বছর আগে থেকে তাদের কবিতা প্রচলিত হয়ে আসছে। আর কামাল চৌধুরীর যে কবিতাগুলো সেগুলো আমাদের সাথে একটু কমই পরিচয় আছে। তাহলে তোমাদের এই ক্লাসে এসে কামাল চৌধুরীর সাথে পরিচয় ঘটলো, দেখবে ওনার জন্ম সাল দেওয়া আছে কিন্তু মৃত্যু সাল দেওয়া নেই। এর মানে কি বলো তো? নিশ্চয় বেঁচে আছে, মরে নাই। ঠিক ঠিক বলেছো। তিনি বেঁচে আছেন, মারা যাননি। তিনি 1977 সালে জন্মগ্রহণ করেছেন। ওয়ালাইকুম সালাম। কিন্তু এখনো তার মৃত্যুর সাল এখানে নেই, মানে হচ্ছেন তিনি এখনো বেঁচে আছেন। তাকে মানে তার সম্পূর্ণ যে নাম, আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম সালাম, সম্পূর্ণ নাম কিন্তু কামাল চৌধুরী না। তার সম্পূর্ণ নাম হচ্ছে কামাল আব্দুল নাসির চৌধুরী। এটাকে সংক্ষেপে বলা হয় হচ্ছে কামাল চৌধুরী। তিনি হচ্ছেন, ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তিনি সরকারি চাকরিজীবী ছিলেন। মানে মাত্র কয়েক বছর আগে 2017 সালে তিনি অবসর গ্রহণ করেন। তা আবার কি ছিল? প্রধানমন্ত্রী
মুখ্য সচিব ছিলেন তিনি, মানে খুব বড় পোস্টে তিনি চাকরি করেছেন, সরকারি চাকরি করে 2017 সালে 31শে ডিসেম্বর তিনি অবসর গ্রহণ করেছেন। তো এরকম একজন সরকারি চাকরিজীবী বড় উচ্চপদস্থ, তার কবিতা লেখা এটা একটা আগ্রহের বিষয় যে এই ধরনের মানুষ কি কবিতা লিখতে পারে। নর্মালি তো কবিরাই কবিতা লেখে, এরকম একজন বিশিষ্ট ব্যক্তিত্ব যিনি কবিতা না লিখেও বিখ্যাত, তাকে কিন্তু রাজনৈতিক অঙ্গনে সবাই খুব ভালোভাবে চেনেন, কামাল চৌধুরীকে। তো এরকম একজন ব্যক্তিত্ব কবিতা লিখলেন, কেমন কবিতা, কি প্রসঙ্গে, সেটাই আমরা দেখব। তিনি পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, অনেকগুলো কাব্য গ্রন্থ লিখেছেন, হ্যাঁ, কিশোরদের জন্য কবিতা লিখেছেন, বিভিন্ন ধরনের পুরস্কার পেয়েছেন, এর মধ্যে তিনি বাংলা একাডেমি পুরস্কারেও ভূষিত হয়েছেন। তো তার জীবনীটি তোমরা পড়ে নিবে। আর এখানে একটা লাইন আছে যেটা একটু ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে তিনি 2006 সালে কি করেন, একটা জনগোষ্ঠী মাতৃসূত্রে আবাস প্রথা নিয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি কিন্তু অনেক মানে উচ্চ শিক্ষিত, পড়াশোনার প্রতি যেমন আগ্রহ ছিল, লেখালেখির প্রতিও তার তেমনই আগ্রহ ছিল। এই যে পিএইচডি যারা করে না, তোমাদের মধ্যে হয়তো অনেকেই জানো, পিএইচডি করার জন্য একটা টপিক নির্ধারণ করতে হয় যে এই টপিকের উপরে পিএইচডি করবে। তো উনি যে টপিকটা নির্ধারণ করেছিলেন, নিয়েছিলেন নিজের জন্য, সেটা হচ্ছে গারো জনগোষ্ঠী যে মাতৃসূত্রীয় আবাস প্রথা। গারো জনগোষ্ঠীতে মাতৃপ্রধান, তো এই ব্যাপারটা কি আসলে, এই প্রথাটা কি, আমাদের কি হয় না হয়, এ নিয়ে গবেষণা করে তিনি 2006 সালে, এটা তোমাদের দাগাতে হবে বইয়ের ভিতরে, এটা অনেক সময় অবজেক্টিভ আসে যে কত সালে এবং কোন জনগোষ্ঠীর মাতৃসূত্রীয় আবাস প্রথা নিয়ে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেছিলেন। এই তো গেল কামাল চৌধুরীকে নিয়ে কথাবার্তা। এরপর আমরা চলে যাব হচ্ছে এই কবিতাটার যে নাম, সাহসী জননী বাংলা, এই নামটা দেখে তোমাদের মনে মানে কি আসে, যে কি নিয়ে কবিতাটা হতে পারে, একজন যে কোনো একজন বলতে পারো, 2 লাইনে 1 লাইনে যা বুঝো, কি মনে হচ্ছে কবিতাটা কি বিষয় নিয়ে হতে পারে, রেসপন্স করো বাবা। আমাদের মাতৃভূমি নিয়ে। মাতৃ ভাষা না ভূমি? উম মিস মানে আমাদের দেশ নিয়ে হ্যাঁ, আমাদের যে সংগ্রাম। হ্যাঁ, 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 ঠিকই বলেছো, ধন্যবাদ। কি নাম তোমার? মাইয়া। সুমাইয়া। জি। আচ্ছা, ভেরি গুড। মানে চেষ্টা করলে সেজন্য ধন্যবাদ, কারণ এই কথাটা আরো অনেক মেয়েরাই জানে কিন্তু ওরা বলছে না সাহস করে, হ্যাঁ। এই নামটা দেখে বোঝা যাচ্ছে যে আমাদের মাতৃভূমির কোনো একটা প্রসঙ্গ নিয়ে, বাংলাদেশ নিয়ে, এই অঞ্চলের যে বিভিন্ন আন্দোলন সংগ্রাম আছে, এখানে যে সাহসী একটা ভূমিকা রেখেছে বাংলা, সেই বিষয়টা নিয়ে কবিতাটা লেখা হয়েছে। কবিতাটার মূল যে আসলে পটভূমিটা, মানে কোন ঘটনার ভিত্তিতে এটা লিখেছে, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ, হ্যাঁ। মুক্তিযুদ্ধকে প্রসঙ্গ হিসেবে নিয়েই কবিতাটা লেখা হয়েছে, কিন্তু এর মধ্যে আমরা পাবো আমাদের আরো যে আন্দোলন হয়েছিল, যেমন 52 ভাষা আন্দোলন, অথবা আমাদের যে প্রতিবাদের যে স্পৃহা, অর্থাৎ বাঙালিদেরকে সবাই কি বলতো, নর্মালি কিন্তু বাঙালিদেরকে নিয়ে কিন্তু কবিতাও লেখা হয়েছে যে বাঙালি ভীরু জাতি, হ্যাঁ, ভাত খায়, মানে খুব বাঙালিদেরকে অনেক দেখবে বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশে গেলে, অনেক দেশে তো বাংলাদেশ নামে মনে হয় চেনে না অনেক দেশের মানুষরা, আর বাকিরাও কিন্তু অনেক নিচু চোখে দেখে যে এরা কি করতে পারে, এত ছোট ছোট সাইজের মানুষ, হ্যাঁ, বাঙালিদেরকে ছোট করে যে দেখে, সেই প্রসঙ্গে কবি বলছেন যে আমাদেরকে নিয়ে তোমরা যে এত তুচ্ছ তাচ্ছিল্য করো, কিন্তু আমাদেরকে দেখো তোমরা, আমরা এত ক্ষুদ্র একটা জাতি, কিন্তু আমরা কিভাবে করে মাত্র 9 মাসে এত বড় একটা মানে যারা এসেছিল আমাদেরকে ধ্বংস করার জন্য, এত বড় একটা গোষ্ঠী, তাদেরকে ধ্বংস করে দিয়েছে আমরা। তো এই প্রসঙ্গ নিয়ে তিনি গর্ব করে বলছেন যে আমরা আসলে সাহসী জননীর সন্তান, এই বাংলা আমাদের সাহসী জননী, এজন্য তার সন্তানরাও অনেক সাহসী, এর প্রমাণ আমরা হাতে নাতে বারে বারে দিয়েছি। এ প্রসঙ্গে তিনি কবিতাটা লিখেছেন, বলা যায় এক ধরনের মানে প্রতিবাদ, বলা যায় মানুষের যে আমাদের সম্পর্কে ধারণা, সেই ধারণার প্রতিবাদ তিনি করেছেন এই কবিতায়। কবিতাটা আমরা চলে যাই সরাসরি। তোদের অসুর নৃত্য, ঠা ঠা হাসি ফিরিয়ে দিয়েছি, তোদের রক্তাক্ত হাত মুচড়ে দিয়েছি 9 মাসে। চির কবিতার দেশ ভেবেছিল অস্ত্রে মাত হবে, বাঙালি অনার্য জাতি খর্ব দেহ ভাত খায় ভীতু, কিন্তু কি ঘটল শেষে, কে দেখালো মহা প্রতিরোধ, অ আ ক খ বর্ণমালা পথে পথে তেপান্তরে ঘুরে, উদ্বাস্তু আশ্রয়হীন
পোড়া গ্রাম মাতৃ অপমানে কার রক্ত ছুঁয়ে শেষে হয়ে গেল ঘৃণার কার্তুজ। একদম প্রথম লাইনে কবি বলছেন তোদের অসুর নৃত্য। অসুর শব্দটা হচ্ছে সুর শব্দের বিপরীত শব্দ। সুর মানে হচ্ছে দেবতা আর অসুর মানে হচ্ছে কি দৈত্য বা দানব। হ্যাঁ, দৈত্য দানবরা যেমন আমরা দেখি না কোনো কার্টুনে বা কিছুতে কিভাবে লাফিয়ে লাফিয়ে নাচে, সবকিছু ধ্বংস করে দেয়, সেই অসুরদের নৃত্যকে কি করেছে থামিয়ে দিয়েছি বাঙালিরা। এই অসুরদের নৃত্য এই শব্দটা ব্যবহার হয়েছে একটা প্রতীকী অর্থে। এর অর্থ হচ্ছে পাকিস্তানি হানাদার বাহিনীরা যে ধ্বংসযজ্ঞ আমাদের দেশে চালিয়েছিল তার সাথে তিনি দৈত্যদের যে দানবীয় ধ্বংসলীলা তাকে তুলনা করেছে। বুঝতে পারছো? দৈত্যরা নাচলে যেমন ভয়ঙ্কর দেখায়, বীভৎস দেখায়, ঠিক তেমনি হানাদার বাহিনী আমাদের দেশে যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাকে তিনি তুলনা করেছেন যে তোরা আমাদের দেশে এসে যা করেছিলি আর যে হাসি দিয়েছিলি, ঠা ঠা হাসি, মানে ওদের খুব হাসি চলে আসছিল যে পশ্চিম পাকিস্তানিরা বলছিল যে এরা আমাদের সাথে কি লড়াই করবে, এত ছোট একটা দেশ, মানুষ কম, আমাদের অস্ত্র বেশি, আমাদের অর্থ বেশি, আমাদের দেশের আয়তন বেশি, জনগোষ্ঠী বেশি, সবকিছু বেশি, পাওয়ার বেশি, সরকারও আমরাই কোনো কিছু ঘোষণা করলে এটা বাধ্য হয়ে মানতে হবে। তো এই যে একটা হাসি দিয়েছিল, তাচ্ছিল্যের হাসি দিয়েছিল, ঠা ঠা হাসি, হ্যাঁ, খুব জোরে জোরে হেসেছিল বাঙালিদেরকে নিয়ে যে এরা আমাদের সাথে লড়াই করবে, মুক্তিযুদ্ধ করবে, এরা তো একদিনই ফিনিশ। হ্যাঁ, কিন্তু এই সব কিছু কি করেছে বাঙালিরা ফিরিয়ে দিয়েছে। খুবই গর্বের সাথে কবি বলছেন যে ফিরিয়ে দিয়েছে, মানে তোমরা ভেবেছিলে যে আমাদেরকে হেসে উড়িয়ে দিবে, কিন্তু আমরা উল্টো তোমাদের উপরে হেসে দিয়েছি। তারপর কবি কি বলছেন, তোদের রক্তাক্ত হাত মুচড়ে দিয়েছি ৯ মাসে। দেখো হাতটা কেমন রক্তাক্ত, কেন রক্তাক্ত, যে বারে বারে এরা আমাদের দেশের যে মানুষ তাদের রক্তে হাত রঞ্জিত করেছে বিভিন্ন সময়, শুধুমাত্র যে ৭১ সালে তা না, যখন থেকে এই ভারত পাকিস্তান আলাদা হয়েছে, পাকিস্তানে আবার পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান দুটো অংশ হয়েছে, তখন থেকে তারা নানাভাবে এদেশের মানুষের রক্তে নিজেদের হাত রঞ্জিত করছিল। তো সেই হাতে যে রক্ত লাগায় সেই হাত যেন বাঙালিরা মাত্র ৯ মাসে মুচড়ে দিয়েছে। তোমরা বলতে পারো ম্যাডাম মাত্র ৯ মাস, না তো ৯ মাস তো অনেক টাইম। ৯ মাস কিন্তু যুদ্ধের জন্য অনেক টাইম না। পৃথিবীর অনেক যুদ্ধ আছে যেগুলো দীর্ঘ ১০ বছরও চলেছিল, অনেক শক্তিশালী দেশগুলো যুদ্ধ শেষ করতে পারছিল না। সেখানে আমাদের মতো এত ছোট আয়তন একটা দেশ, কোনো অস্ত্র শস্ত্র নেই, তেমন কোনো ট্রেনিং নেই, হ্যাঁ, সামরিক কোনো শক্তি ওদের তুলনায় অনেক কম ছিল। তো এদের জন্য ৯ মাস অনেক কম টাইম, মানে এটা খুবই অদ্ভুত একটা বিরল ঘটনা যে ৯ মাসে হারিয়ে দিয়েছি তোমাদের রক্তাক্ত হাত মুচড়ে দিয়েছি। তারপর বলছেন চির কবিতার দেশ, এটা বলে কবি কি করলেন আমাদের মনে সে অনুভূতি জাগ্রত করলেন যে আমাদের দেশটা আসলে কবিতার দেশ। মানে যেমন আমাদের দেশ সুন্দর, দেখবে পাকিস্তানে যে মানে ভৌগোলিক অবস্থান, হ্যাঁ, সেটা আমাদের দেশের দৃশ্য সম্পূর্ণ ভিন্ন। তাদের ওখানে মরুভূমি, কেমন পাহাড়ি এলাকা, মানে রুক্ষতা রুক্ষতা, আর আমাদের দেশের নদী, সবুজ সবুজ শ্যামল বনভূমি, সবকিছু মিলে খুব সুন্দর একটা দেশ। এই দেশে শিল্প সাহিত্যের চর্চা অনেক বেশি হয়েছে, তাই এদেশকে কবি বলছেন চির কবিতার দেশ। মানে তিনি বলেননি বাংলাদেশ, তিনি চির কবিতার দেশ বলে বাংলাদেশকে যেন একটা উপাধি দিলেন যে এই দেশটা হচ্ছে চির কবিতার দেশ। মানে পাকিস্তানিরা ভেবেছিল আরে এরা বসে বসে কবিতা লেখে, এরা অনেক নরম সরম, এদেরকে এক মুহূর্তে অস্ত্র দেখালে এরা কাজ হয়ে যাবে। হ্যাঁ, ভেবেছিল অস্ত্রের মাত হবে, মানে ভেবেছে যে তারা এত বড় বড় ট্যাঙ্ক নিয়ে আসবে, এগুলো নিয়ে আসবে আর আমরা ভয় একদম কাতর হয়ে যাব। এটা কবি জিজ্ঞেস করছে তাদেরকে যে তোমরা ভেবেছিলে যে আমরা অস্ত্রের মাত হবো, মানে একদম আমরা ভয়ে কাহিল হয়ে যাব, সেটা হয়নি। বাঙালি অনার্য জাতি খর্বদেহ ভাত খায় ভীতু। এখন ৪টা বৈশিষ্ট্য বললো বাঙালিদের। অনার্য জাতি, বহু বছর আগে ভারতবর্ষে আর্য নামে একটা জাতি এসেছিল। এই জাতির মানুষরা ছিল অনেক, মানে দেখতে অনেক বড় সড়ো, লম্বা, ফর্সা, নাক খাড়া, মানে খুব, মানে দেখতে খুবই অন্যরকম ছিল, যে জন্য তাদের মধ্যে খুব গর্ব ছিল যে তারা খুব বড় জাতি। হ্যাঁ, আর বাঙালিদেরকে, বাঙালি প্লাস হচ্ছে এই অঞ্চলের মানুষকে তারা নিচু চোখে দেখতো, বলতো কি এরা হচ্ছে অনার্য। অনার্য জাতি বলে তাদেরকে নিচু চোখে দেখতো, এবং অনার্য জাতি বলে তাদের উপর নানাভাবে শোষণও করতো। পাকিস্তানিদের মধ্যে আর্য জাতির বৈশিষ্ট্য অনেকটা আছে, তাদের দেখবে লম্বা খাড়া চোখা নাক, হ্যাঁ, ফর্সা, বড় সড়ো সাইজ। তো এই মানুষগুলো বাঙালিদেরকে নিয়ে হাসতো যে আরে খাটো খাটো মানুষ, অনার্য। এরা অনার্য কারা, যারা আর্য না, এদেশের সত্যিকার অধিবাসীদের হচ্ছে অনার্য। তো বাঙালিদেরকে অনার্য জাতি বলে তুচ্ছ করেছে। আর ওদের তুলনায় আমাদের দেশের মানুষরা কেমন একটু
খাটো না, তো এটাকে বলছে খর্বদেহ। ওরা খায় রুটি, আমরা খাই ভাত। ভাত খাওয়াটা কিন্তু আমাদের জন্য একটা মানে স্বাস্থ্যের জন্য একটা ক্ষতিকর। কেমন ওদের দেশে মানুষ অনেক শক্তপোক্ত থাকে, আমাদের দেশে মানুষ অনেক নরম সরম থাকে। তো এইগুলা তারা ভেবেই কিন্তু খুব দ্রুত আক্রমণ করেছিল যে আরে এদেরকে হারানো 2 মিনিটের ব্যাপার, এটা ভেবে ভীতু ভেবে তারা এসেছিল। কিন্তু কি হলো, কবি একদম নিজে আবার উত্তর দিয়ে দিলেন যে কিন্তু কি ঘটলো শেষে, কে দেখালো মহাপ্রতিরোধ। মানে এত দ্রুত যে প্রতিরোধ দেখাবে বাঙালিরা, তারা কল্পনায়ও ভাবতে পারেনি। অ আ ক খ বর্ণমালা পথে পথে তেপান্তরে ঘুরে। এখানে কি স্মরণ করা হয়েছে বলতো? কিসের কথা স্মরণ করা হয়েছে কেউ বলতে পারবে? মিস ভাষা আন্দোলন। হ্যাঁ, ভেরি গুড। ভাষা আন্দোলনের কথা স্মরণ করা হয়েছে। আরে তোমরা যে আমাদের ভীতু ভাবো, তোমাদের মনে নেই মাত্র কিছু বছর আগেই তো তোমাদেরকে আমরা কি অপমান করেছি। আমাদের মানে দেশের ছেলেরা নিজের বুকের রক্ত দিয়ে হলেও আমাদের বর্ণমালাকে মানে হাসিল করে ছেড়েছে, হ্যাঁ, অর্জন করেছে, নিজের মাতৃভাষাকে অর্জন করেছে। তো এই যে অ আ ক খ বর্ণমালা, এই লাইনটা দিয়ে কবি বায়ান্নর ভাষা আন্দোলনকে মানে নির্দেশ করলেন যে সেই বর্ণমালাও কিন্তু তেপান্তরে মানে চারপাশে ঘুরে বেড়াচ্ছে নিশ্চিন্তে। উদ্বাস্তু আশ্রয়হীন পোড়া গ্রাম মাতৃ অপমানে। দেখো এখানে কতগুলো শব্দ বলছে। উদ্বাস্তু মানে যাদের বাড়িঘর হারিয়ে গিয়েছে। স্বাভাবিক না, ওই সময়টা তোমরা তো হয়তো অনেক গল্প কবিতা অথবা অনেক মানে সিনেমাতে দেখেছো, নাটকও দেখেছো যে কিভাবে করে ভয় পালাচ্ছিল ভারতের দিকে লাইন ধরে ধরে। এই যে বাড়ি ছেড়ে চলে যাওয়া, বাড়ি ঘর নাই, কোথায় রাত কাটাবে, কোথায় কি করবে, প্রত্যেকটা গ্রামকে তারা পুড়িয়ে দিচ্ছিল। মানে পাকিস্তানে যাওয়ার পথে কিছু দেখছিল না, শিশু বৃদ্ধ নারী পুরুষ মানে কাউকে মানছিল না, যাওয়ার পথে যাকে পাচ্ছিল তাকে হত্যা করছিল এবং যেসব গ্রাম পাচ্ছিল সব পুড়িয়ে দিচ্ছিল। তো এই সব করার কারণে মাতৃ অপমান মানে আমাদের মায়ের অপমান না এটা, বাংলা তো আমাদের মা। তো মায়ের অপমানে শেষ পর্যন্ত কি হলো, আমাদের দেশের যে সন্তানরা মানে এই মায়ের যে সন্তানরা, তাদের রক্ত ছুঁয়ে শেষ পর্যন্ত ঘৃণার কার্তুজ মানে বিস্ফোরিত হয়ে গেল। কার্তুজ হচ্ছে বন্দুকের ভিতরে যে ব্যবহার করে। তো এখান থেকে মানে ধ্বংসের বিষয়টা বোঝানোর জন্য ঘৃণার কার্তুজ ব্যবহার করা হলো, যে তারা যা যা করেছে শেষ পর্যন্ত বাঙালিরা বিস্ফোরিত হয়ে গিয়েছে। ওরা যদি সামান্য অত্যাচার করতো, যেটা 47 সাল থেকে করছিল 71 সাল পর্যন্ত, সামান্য অত্যাচার যদি করতো যে টাকা পয়সা কেড়ে নিত বা আর যা যা অত্যাচার করছিল, আমাদেরকে বেশি সুযোগ সুবিধা দিচ্ছিল না, ওইটুকু পর্যন্ত ঠিক ছিল। কিন্তু শেষ পর্যন্ত এতটাই অত্যাচার করেছে যে শেষ বাঙালিরা আর চুপ থাকতে পারেনি, তারা ঘৃণার কার্তুজের মতো ফুসে উঠেছে। তারপর কবি বলছেন, সাহসী জননী বাংলা বুকে চাপা মৃতের আগুন, রাত জাগে পাহারায় বুড়িগঙ্গা পদ্মা নদী তীর, ডাকাত পড়েছে গ্রামে মধ্যরাতে হানাদার আসে, ভাই বোন কে ঘুমায়, জাগে নীল কমলেরা জাগে। কবি বলছেন যে এই জননী হচ্ছেন আমাদের যে বাংলা মা, তিনি অনেক সাহসী, তার বুকে অনেক মৃতের আগুন চাপা দেওয়া আছে। মানে এই মা অনেক সন্তানের মৃত্যু দেখেছে, বিভিন্ন মানে আন্দোলনের সময় অনেক সন্তানকে মরতে দেখেছে। মানে এই মায়ের বুকে মৃতের আগুন চাপা দেওয়া আছে। আর কি করে, রাত জাগে পাহারায় বুড়িগঙ্গা পদ্মা নদী তীর। মানে এই যে মা, তিনি কি করছেন, রাত যেন জেগে থাকেন। মানে যার সন্তান হারিয়ে যায় সে মা কি ঘুমাতে পারে? এটা সত্যি তো, আর বাংলাদেশ তো আর জাগতে পারে না। এটা খুবই মানে প্রতীক অর্থে বোঝাচ্ছেন যে এই বাংলা এত এত ঘটনা ঘটেছে যেন বাংলার যে সাধারণ মানুষরা তারা আর ঘুমাতে পারছে না নিশ্চিন্তে, কখন তাদের উপর কখন অত্যাচার বা হামলা চলে আসে। এরপর বলছেন, বুড়িগঙ্গা পদ্মা নদীতে ডাকাত পড়েছে গ্রামে। এই যে আমাদের যে নদীমাতৃক দেশ, এটা বোঝানোর জন্য দুইটা নদীর নাম এখানে ব্যবহার করা হয়েছে। তোমাদের প্রশ্ন আসতে পারে যে সাহসী জননী বাংলায় কোন কোন নদীর নাম আছে, হ্যাঁ। তো এইখানে দুইটা নদীর নাম আমরা পেলাম, বুড়িগঙ্গা পদ্মা। এই নদী তীরেই তো আমাদের বসবাস। বলছে ডাকাত পড়েছে গ্রামে। এখানে এই ডাকাত কারা বলো তো? পাকিস্তানি বাহিনী। হ্যাঁ, পাকিস্তানি হানাদার বাহিনীকে ডাকাতের সাথে তুলনা করছেন যে আরে গ্রামে যেমন ডাকাত করলে গ্রামের মানুষ খুবই আতঙ্কিত হয়ে যায়, ঠিক তেমনি ডাকাত করেছে হচ্ছে আমাদের এই দেশে। কেন ডাকাত বলে অভিহিত করলো? ডাকাতরা যেমন মধ্যরাতে হানা দেয়, এরাও কিন্তু মধ্যরাতে 25শে মার্চে রাতের বেলা তারা হানা দিয়েছে, যেন দিনের বেলা হলে তো প্রতিরোধ করবে, রাতে ঘুমের মধ্যে প্রতিরোধ করতে পারবে না। তো তাদের মধ্যরাতে হানা দেওয়ার কারণে তাদেরকে ডাকাত বলে কবি অভিহিত করছেন। তারপর কবি বলছেন যে ভাই বোন কে ঘুমায়, মানে এখন আর ঘুমানোর সময় নেই, সবাই জেগে গিয়েছে। যখন এই 25শে মার্চে হামলা হয়েছে, এরপরে
আর কোনো বাঙালি নিশ্চিন্তে ঘুমাতে পারেনি, জাগে নীল কমলেরা জাগে। নীল কমল হচ্ছে মানে রূপকথার রাজকুমার বোঝায়, হ্যাঁ। তো এখানে নীলকমল বলতে রাজকুমার বোঝায়নি, বোঝাচ্ছে আমাদের মুক্তিযোদ্ধাদের। মানে মুক্তিযোদ্ধাদেরকে কবি রূপকথার রাজকুমারদের সাথে তুলনা করেছেন। তারা যেমন অনেক অসম্ভবকে সাধন করতে পারে, ঠিক তেমনি এই মুক্তিযোদ্ধারা রাতের পর রাত জেগে থেকে আমাদের দেশকে স্বাধীন করেছে। গ্রেনেড উঠেছে হাতে, কবিতার হাতে রাইফেল, এবার বাঘের থাবা, ভোজ হবে আজ প্রতিশোধে। যার সঙ্গে যেরকম সেরকম খেলবে বাঙালি, খেলেছি মেরেছি সুখে, কান কেটে দিয়েছি তোদের। সবার হাতে কি উঠে গিয়েছে? গ্রেনেড উঠে গিয়েছে। যেই হাতে একদিন কবিতা লেখার জন্য কলম উঠেছিল, সেই হাতে আজ উঠেছে কি? গ্রেনেড আর হচ্ছে রাইফেল। অবজেক্টিভ আসতে পারে যে গ্রেনেড কোথায় উঠেছে? হাতে। আর কবিতার হাতে কে উঠেছে? রাইফেল। মানে যে বাঙালিরা নিরীহ ছিল, সবাই জানে শান্তিপ্রিয়, এদেরকেও তারা কি করেছে? বাধ্য করেছে রাইফেল হাতে নেওয়ার জন্য। এখন কি বলছে? এবার বাঘের থাবা, মানে বাঙালিদেরকে তিনি বাঘের সাথে তুলনা করেছেন। বাঘে থাবায় যদি কেউ পড়ে সে কি রক্ষা পায়? ঠিক তেমনি বাঙালিদের থাবায় আজকে পাকিস্তানিরা পড়ে গিয়েছে। হ্যাঁ, আজকে ভোজ হবে প্রতিশোধে। ভোজ মানে বাঘ আজকে তাদেরকে ভক্ষণ করবে, খেয়ে ফেলবে। তো বাঙালির থাবায় যখন পাকিস্তানিরা পড়েছে, আজকে প্রতিশোধ নিয়েই ছাড়বে বাঙালিরা। এরপর কি বলছে? যার সঙ্গে যেরকম সেরকম খেলবে বাঙালি। মানে দেখবে বাঙালিদেরকে পৃথিবীর সব দেশে একটা কারণে খুব বেশি মর্যাদা দেওয়া হয়, সেটা হচ্ছে বাঙালিরা অতিথি পরায়ণ। যে কোনো একজন মানুষকে দেখলে আমরা কিন্তু মানে যেমন কোনো বিদেশ থেকে কেউ যদি আসে, তার ভাষা আমরা বুঝতে পারছি না, সে আমাদের ভাষা বুঝছে না, কিন্তু দেখবে কেমন হেসে হেসে বাঙালিরা কথা বলে, কি খাওয়াবে, কি করবে। এই যে অতিথি পরায়ণ যে স্বভাব, এর জন্য বাঙালিদেরকে সবাই খুব অন্য নজরে দেখে। তো এই বাঙালিরা কিন্তু সবার সাথে একরকম না। যে তাদের সাথে এরকম ভালো ব্যবহার করবে, তার সাথে বাঙালি ভালো ব্যবহার করবে। আর যে অত্যাচার করবে তাকেও সে কড়া জবাব দেবে। এটাই বললো যে যার সঙ্গে যেরকম সেরকম খেলবে বাঙালি। এরপর কবি বলেন যে খেলেছি মেরেছি সুখে, কান কেটে দিয়েছি তোদের। মানে ওরা ভেবেছিল যে একদিনই এদেরকে মেরে টেরে 25শে মার্চে মেরে টেরে চলে যাবে, কিন্তু উল্টো বাঙালিরা উত্তর দিয়ে দিয়েছে শান্তি মতো, তাদেরকে হত্যা করেছে আর কান কেটে দিয়েছে তোদের। মানে তাদেরকে এতটাই অপমান করেছে। এটা কান কাটা হচ্ছে কান কাটা হচ্ছে সবচেয়ে অপমানের বিষয়। হ্যাঁ, শুধুমাত্র যে হারিয়ে দিয়েছে তা না, একেবারে কানই কেটে দিয়েছে। নাহলে এত এত মিলিটারিরা একসাথে হয়ে রেসকোর্স ময়দানে সবাই মিলে আত্মসমর্পণ করেছে, কত লজ্জা না? যে সারা বিশ্ব জেনেছে যে এত বড় পাকিস্তানি বাহিনী এত ছোট বাঙালিদের, মানে এত ছোট একটা দেশের কাছে হেরে গিয়েছে। তো এটা শুধু হারেনি, একেবারে কানই কেটে দিয়েছে। দেখবে অনেক সময় খেলার মধ্যে মানে কেউ মনে করো ক্রিকেট খেলা, কেউ 1 উইকেটে হারে, বলে যে না ও লড়াই করতে করতে হেরেছে, মাত্র একটা উইকেটের ব্যবধানে। কেউ 10 উইকেটে হেরেছে, তো এটা বেশি অপমানজনক না? তো এটা হচ্ছে কান কেটে দেওয়া, যে ওদেরকে আপনার কান কেটে দিয়েছে। এরপর শেষ 2 লাইন এসে কবি কি বললেন? এসেছে আবার ফিরে রাত জাগা নির্বাসন শেষে, এসেছে জননী বঙ্গে স্বাধীনতা উড়িয়ে উড়িয়ে। মানে যে দেশ থেকে তোমরা আমাদেরকে নির্বাসিত করতে চেয়েছিলে, যে দেশকে আর কোনোদিন দেখতে পাবো বলে আশা করেনি বাঙালিরা, এই দেশে আবার কি করলো? বাঙালিরা ফিরে এসেছে। কিভাবে ফিরে এসেছে? রাত জাগা নির্বাসন শেষে। নির্বাসন মানে কাউকে যখন এক দেশ থেকে অন্য দেশে স্থানান্তর করা হয়, অথবা তার নিজের জায়গা থেকে তাকে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হয়, এটাকে বলা হয় নির্বাসন। এই নির্বাসন ছিল, তারা কিন্তু ওই যে আশ্রয় ক্যাম্পে ছিল, ভারতের একটা আশ্রয় ক্যাম্প ছিল, সেখানে একটা অনেকগুলো ছিল, সেখানে বাঙালিদেরকে আশ্রয় দেওয়া হচ্ছিল। কিন্তু আশ্রয় ক্যাম্পে এত এত বাঙালিরা কিভাবে ছিল তারাই জানে। যে একবেলা হয়তো খাবার, কিন্তু দিনে হয়তো একবার খাবার রান্না হতো, তাও শুধু ভাত, মার আর লবণ দিয়ে দিত, যে যাতে এটা খেয়ে সবাই থাকতে পারে। এই দিনের পর দিন বাড়ি ছেড়ে এত কষ্টে থাকা হতো। তারপর কিভাবে দেখেছে? রাত জেগে, কারণ তারা প্রতিদিন খবরের জন্য উদগ্রীব হয়ে যেত যে কি অবস্থা বাংলাদেশে, কি খবর, মানে কতটুকু চলছে, মুক্তিযুদ্ধ কতটুকু আগাচ্ছে। রাতের পর রাত তারা জেগেছিল। এরপর কি বলছে? এসেছে জননী বঙ্গে স্বাধীনতা উড়িয়ে উড়িয়ে। এরপর যখন ফিরে এসেছে, একেবারে গর্বের সাথে স্বাধীনতার পতাকা উড়িয়ে উড়িয়ে তারা ফিরে এসেছে। তো এর যে তাদের গর্বের একটি বিষয়, বাঙালিদের এত কষ্ট সহ্য করেও শেষ পর্যন্ত বুক ফুলিয়ে নিজের দেশে ফেরত আসতে পেরেছে, এই বিষয়টি খুবই সাহসী জননী বাংলা কবিতায় তুলে ধরেছে। এখন এই কবিতার এমন কোনো লাইন আছে কেউ বুঝতে পারোনি? তাহলে বলতে পারো।
বুঝতে পেরেছো সব? জি মিস। আচ্ছা, কবিতাটা কিন্তু খুব বড় না, অন্য কবিতাগুলো যেমন একটু বড় হয়, এটা একটু মোটামুটি ছোট সাইজে। হ্যাঁ, এখানে শব্দার্থ আছে অনেকগুলা। শব্দার্থগুলো দেখো একটু ব্যাখ্যা টাইপের, তো এই ব্যাখ্যা টাইপের শব্দার্থ থেকে কিন্তু অনুধাবন চলে আসে। হ্যাঁ, অনুধাবনের জন্য এগুলা এই জন্য ইম্পর্টেন্ট 2 নম্বর প্রশ্নের জন্য, যে রাত জাগা নির্বাসন শেষে বা এটার ব্যাখ্যা করো, কবিতার হাতে রাইফেল মানে কি, এরকম করে ব্যাখ্যাগুলো পড়তে হবে অনুধাবনের জন্য। এখানে একটা জিনিস দাগাও, সেটা হচ্ছে পাঠ পরিচিতিতে এটা কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? ধূলি ও সাগর দৃশ্য এই কাব্যগ্রন্থের অন্তর্গত। ঠিক আছে, মানে সাহসী জন্মের বাংলাটা ছিল হচ্ছে ধূলি ও সাগর দৃশ্য কাব্যগ্রন্থের অন্তর্গত, আর সংকলন করা হচ্ছে তার কবিতার সংগ্রহ গ্রন্থ থেকে। দুইটা কিন্তু আলাদা প্রশ্ন। একটা হচ্ছে কোথায় ছিল, আর কোত্থেকে নেওয়া হয়েছে, কবিতার সংগ্রহ থেকে সংকলন করা হয়েছে। হুম, তাহলে এখানে দুটো অবজেক্টিভ আছে। তাহলে যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে কবিতাটা আমরা এখানে শেষ করে দিলাম। তোমরা তোমাদের বই একটু চেক করো, যে মানে চেক করো, আগামী সপ্তাহে আমাকে বলবে যে কোনো সমস্যা আছে নাকি। হ্যাঁ, যে এই কবিতাগুলো আমি পড়ালাম, এছাড়া আর কোনো কবিতা আছে নাকি যেটা তোমাদের ক্লাস 10 একেবারে নতুন কিন্তু আমি পড়াইনি। গদ্য বাকি আছে একটা, ওটা আমি পরের ক্লাসে পড়াবো। কিন্তু কবিতা যদি কিছু বাকি থেকে থাকে একটু তোমরা দেখে আমাকে জানাবে। আচ্ছা জুতা আবিষ্কারটা আরেকবার করাবো। বাবা, জি মিস। আবিষ্কার। জি মিস। আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে জুতা আবিষ্কারটা করে দিই। ওকে, এবং তোমাদের যেটা প্রয়োজন আমাকে অবশ্যই বলবে, কারণ কি অনেকগুলা কবিতা পড়া হয়েছে, অনেকগুলো হয়নি, কোনটা লাগবে কোনটা লাগবে না তোমরা একটু আমার চেয়ে ভালো বলতে পারবে। আমি তাহলে তোমাদের নামটা প্রেজেন্ট করি যদি কোনো প্রশ্ন না থাকে। আচ্ছা, সায়েন্সের মেয়েরা বলো, রোল 1 থেকে বলতে থাকো। মিস রোল 1। আচ্ছা, তারপর মিস রোল 2। তারপর বলো 2 এর পরে রোল মিস রোল 5। 5। আচ্ছা, তারপর 6। জি মিস। আচ্ছা, আর সায়েন্সে আর কি আছে বলো তো? মিস রোল 7। মিস 9। 7, 9। আর মিস 12। 12। ওকে, তারপর সায়েন্সের আর কি আছে? মিস 15। প্রজ্ঞা প্রভা একসাথে। আর মিস 17। 17। আর কি আছে সায়েন্সের? মিস রোল 22। 22। ওকে, 28 দেখতে পাচ্ছি। মিস রোল 28। 28 এর পরে আর মিস 34। 34। ম্যাম 32। 32। আচ্ছা, আর আর কি আছে সায়েন্সের? নেই। ওকে, তারপর কমার্সে মেয়েরা বলো বলো। রোল 6। 6। আর মিস 16। 16। কমার্সের মেয়েরা প্রেজেন্ট মিস দাও। 32। 32। 14। মিস 35। 35। আর 18 সায়েন্স কে? তানজিমা প্রেজেন্ট দাওনি? আচ্ছা, দিয়ে দিলাম। মিস আমি সায়েন্স রোল 21। 21। আচ্ছা, ঠিক আছে। কমার্সের 6, 16, 32, 14, 35 ছাড়া আর কেউ আছো? আর কেউ আছো বাবা? নেই। আচ্ছা, আর্টসের ম্যাম রোল 16।
আর কেউ নিয়ে আসছেন? খুব অদ্ভুত তো। তারপর আর রোল 16-কে একটা পুরস্কার দেওয়া দরকার। নাবিলা, এই অবস্থা বাচ্চাগুলার, কি যে করবো। মাস শেষে যখন হিসাব করা হবে প্রেজেন্ট, আর ওই অনুযায়ী পরীক্ষায় নাম্বার অ্যাড করা হবে, তখন দেখবে যে প্রত্যেকে যেন অনেক নাম্বার হাওয়া হয়ে গিয়েছে। আচ্ছা যাক, ঠিক আছে, প্রেজেন্টও নেওয়া শেষ। তোমাদের কারো কিছু বলার আছে যে কোনো বিষয়? নেই? মিস SW। হ্যাঁ, SW হচ্ছে, ভালো কথা বলেছো প্রভা, SW হচ্ছে আজকের পড়া কবিতাটা থেকে 20টা এক কথা উত্তর করবে, সবকিছু মিলিয়ে। পাঠ পরিচিতি, শব্দার্থ, মিস পরিচিতি, কয়টা? 20টা। আচ্ছা মিস। মিস জমা কিভাবে দিব? আগেরগুলো তো এখনো জমা দিইনি। এখনই খবরে 30 তারিখ থেকে খোলা, 30শে মার্চ থেকে খোলা। তখন মিস মিস আসলে 30শে মার্চ এই 10 কি আমরা নাকি ওল্ড 10? পরীক্ষার্থী তো বলছে 2021 সালের। হ্যাঁ, 21 সালে তো তোমরা পরীক্ষার্থী না। হ্যাঁ, তো মিস তাইলে দশম শ্রেণী কই যাবে? কোথাও দশম শ্রেণীর কথা বলে না কেন? আমরা কি ভেসে আছি? না, নো মিস দশম শ্রেণী বলেছে, কিন্তু ওটা বোঝা যাচ্ছে না যে নিউ 10 না ওল্ড 10। সেটাই তো কথা। আমরাও এখন বসে থাকবো, আমরাও আমাদেরকে যেটা নির্দেশনা দিবে তখন ওই অনুযায়ী তোমাদেরকে জানানো হবে। মানে নিজ থেকে বলার মতো কিছু নেই যে তোমরা বা ওরা, ওনারা আমাদেরকে যদি নির্দেশনা দেন ওই অনুযায়ী ডাকা হবে আর কি। তোমাদের যে তানজিম আছে, ও বারবার এসএমএস দিচ্ছে যে ও কিছু শুনতে পাচ্ছে না। কেন শুনতে পাচ্ছে না, কি কিভাবে বুঝবো? তাহলে মিস সবগুলো SW একবারে স্কুল খুলেই জমা নেবেন? হ্যাঁ, কারণ এভাবে করে খাতা ক্লাসে দেখা তো যাবে না। ওই যে গ্রুপ তোমরা যেটা বললে ওটা করা যায় আর কি, ওটা করলে করা যায়। দেখি 30 তারিখ খুলে নাকি। হ্যাঁ, এটা দেখি। ঠিক আছে, তাহলে তোমাদের সাথে আগামী ক্লাসে কথা হবে। তোমরা হোমওয়ার্ক করে রেখো, আর পরের ক্লাসে আমরা জুতা আবিষ্কার করাবো ইনশাল্লাহ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। মিস মিস আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।